একটার পর একটা ছেলে আহত হয়ে আসছিল। প্রশাসনিক কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। গোয়েন্দা সংস্থা ম্যানেজারকে উঠিয়ে নিয়ে যায় এবং এই টিমের মধ্যে যারা যিনি প্রধান সে আমাকে অন্যায় খোঁজা শুরু করে। জুলাই আগস্ট আন্দোলন শুধু রাস্তায় দাঁড়ানো মানুষের গল্প নয়। আন্দোলন মানে যারা রক্ত দিয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন এবং সেই রক্তের পাশে যারা দাঁড়িয়েছেন তাদের গল্প ইতিহাসের পাতায় লেখা উচিত। আজ আমাদের সঙ্গে আছেন একজন চিকিৎসক ও রাজনীতিবিদ, যিনি জুলাই আগস্ট আন্দোলনের সময় সহিংসতা যখন তুঙ্গে, হাসপাতালগুলোতে যখন আহতদের চিকিৎসার কোনো সুব্যবস্থা ছিল না এবং রোগীদেরকে যখন হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছিল, ঠিক সেই মুহূর্তে একজন চিকিৎসক এবং একজন রাজনীতিবিদ হিসেবে তিনি সড়কে এবং বিভিন্ন জায়গায় হাসপাতাল থেকে বের হয়ে আহতদের এবং জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডাক্তার মুফাক্খরুল ইসলাম রানা। ডাক্তার রানা, আপনাকে শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আসলে প্রথমেই জানতে চাই, এই যে জুলাই আগস্ট আন্দোলনের সময় যে সহিংসতা, ঠিক সেই মুহূর্তে সরকারি বিভিন্ন চাপের মধ্যে আপনারা কিন্তু চিকিৎসা সেবা দিয়েছেন, আসলে কিভাবে সেই চিকিৎসা সেবা দেওয়াটা সম্ভব হয়েছে? আসলে জুলাই আন্দোলনটাও আমাদের ব্যক্তি জীবনে, আমাদের জীবনের একটা অন্যতম একটা অধ্যায়। আমরা 1971 মুক্তিযুদ্ধ দেখিনি, পরবর্তীতে যুবক অবস্থায়, এখন আমার বয়স 53, যুবক অবস্থায় ছাত্র জীবনে আমরা এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। কিন্তু এইবারের আন্দোলনটি এমন একটি আন্দোলন ছিল, এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ছোট ছোট কোমলমতি শিক্ষার্থী। পরবর্তীতে আমি চিন্তা করলাম আমি একজন চিকিৎসক হিসাবে সর্বোচ্চ সার্ভিস দিব। তাই এরকম একটি দিন 16, 17, 18, বিশেষ করে 18ই জুলাই থেকে শুরু হলো। 18ই জুলাই আমি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আমার কাছে ইনফরমেশন আসলো মিরপুর 10 নম্বর, যেখানে সর্বোচ্চ আন্দোলন চলছিল, এবং ওই মিরপুর 10 নম্বর গোলচক্করের পাশে দুটি হাসপাতাল, একটা আলোক হাসপাতাল, একটা ডক্টর আজমল হাসপাতাল। আমি ডক্টর আজমল হাসপাতালে সাধারণত প্র্যাকটিস করে থাকি এবং অপারেশন করে থাকি। সকাল থেকে ওখানকার মেডিকেল অফিসার, ছোট ছোট ডাক্তার যারা মাত্র পাস করে আসছে, তারা বারে বারে আমার কাছে ফোন করে বলতেছিল, স্যার অমুক ছেলেটা গুলি খেয়েছে, অমুকটা ভেঙে গেছে, আপনি স্যার একটু ম্যানেজমেন্ট দেন ওভার টেলিফোনে। তারপর আমি বিশ্ববিদ্যালয় থেকে চিন্তা করলাম যা হওয়ার হবে, আজকে এই বাচ্চাদের পাশে, শিশুদের পাশে, এই ছাত্রদের পাশে আমাদের দাঁড়ানো একটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। আমি চলে আসি, আজমল হাসপাতালে চলে আসি। তৎক্ষণাৎ আমি ওখানকার 10-12 জন মেডিকেল অফিসার, যারা আসলেই নবীন ডাক্তার, অনেক কিছু তারা বোঝে না, তাদেরকে একটা ব্রিফ দিলাম যে আমাদেরকে কীভাবে আগাইতে হবে। 10 নম্বর গোলচক্করে তখন একটার পর একটা গুলি চলছিল এবং ফ্যাসিস্ট বাহিনীর সেই তাণ্ডব চলছিল। চারদিকের আক্রমণে এই কোমল শিক্ষার্থীরা ছিল একদম পর্যুদস্ত অবস্থায়, একটার পর একটা ছেলে আহত হয়ে আসছিল। আমার কাছে মনে হয়েছিল যে আসলে মুক্তিযুদ্ধ আমি দেখিনি, কিন্তু চোখের সামনে এভাবে এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছিলাম, কিন্তু তখন এই অবস্থা ছিল না। খেয়ে কাতরাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। আমি বের হয়ে গেলাম, বের হয়ে মিরপুর 10 নম্বর গোলচক্কর থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে রেস্কিউ করে নিয়ে আসলাম। তারপর আমরা একটা টিম তৈরি করলাম, নার্স, ওয়ার্ড বয়, এদের দিয়ে যে আহত ছেলেদেরকে রেস্কিউ করে করে নিয়ে আসা। আমরা একটার পর একটা, দেখা গেছে যে একটা মিনিটে 3টা-4টা করে গুলিবিদ্ধ ছেলেপেলেরা আসতেছিল, আহত ছেলেপেলেরা আসতেছিল, হতাহতরা আসতেছিল। আমার কাছে তখন আমার চোখে ছিল অশ্রু, আমার চোখ থেকে তখন অশ্রুপাত হচ্ছিল যে এই মানুষগুলো যেন, বাচ্চাগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করি। নিজের সর্বস্ব দিয়ে আমি ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রবিন সাহেবকে বললাম, রবিন সাহেব, মানবতা হলো আমাদের ধর্ম, আমি যেভাবে হোক আমি এদেরকে চিকিৎসা দিয়ে যাব। আপনি আমাকে সহায়তা করবেন। তো রবিন সাহেব তার নিজের হাসপাতালের স্বার্থে পাশের হাসপাতালটিতে কোনো রুগী ঢুকতে দিতেছিল না। আমি আপনি এখানে সবাইকে ওপেন রাখেন, সমস্ত ওষুধপত্র যা যা লাগে আমরা হেল্প করবো, আমরা ডাক্তাররা হেল্প করবো। আমার সাথে আরও বেশ কয়েকজন চিকিৎসক সিনিয়র তখন তারা অ্যাড হয়ে গেল। তো আমরা পরবর্তীতে এই ফার্মেসি থেকে সমস্ত মেডিসিন, ফার্মেসি ছিল ওখানে আজমল হাসপাতালে, এটা ফ্রি করে দিলাম, যে আজকে যত ওষুধ লাগবে সব কিছু দায়িত্ব আমাদের। তারপরে একটার পর একটা একসাথে দেখা গেছে যে এক বন্ধুকে সেলাই করতেছি গুলিবিদ্ধ, আরেক বন্ধু এসে উঠা চলে যেতেছে যে ও আমার চেয়ে বেশি আহত। এভাবে কন্টিনিউয়াসলি আমি ওই একটি দিনে আমার হাতে 143 জন
এই প্রথম এই 18ই জুলাই সর্বোচ্চ আন্দোলন শুরু হয়েছিল। 143 জন আমার হাতে চিকিৎসা এবং আমাদের টিমটার হাতে চিকিৎসা পেয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন শহীদ হয়েছে, আমার হাতে শহীদ হয়েছে। তারপরে এই আন্দোলনটি আরও কন্টিনিউ হয় এবং পরবর্তীতে প্রশাসনিক কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। গোয়েন্দা সংস্থা তারা সমস্ত হাসপাতালের ভিডিও ফুটেজ হার্ড ডিস্ক সহ নিয়ে যায় যে কারা কারা এই চিকিৎসক, কারা কারা এই চিকিৎসার সাথে জড়িত, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য। তারপরে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলাম যে যা হওয়ার হবে, আমরা আমাদের কাজগুলো আমাদের করে যেতে হবে। এবং পরদিন হাসপাতালের ম্যানেজারকে উঠিয়ে নিয়ে যায় এবং এই টিমের মধ্যে যিনি প্রধান, সে আমাকে হন্যে খোঁজা শুরু করে এবং রাতের বেলা আমি আমার বাসা ত্যাগ করি। পরে আমার নিকটস্থ এক আত্মীয়ের বাসায় আমি আশ্রয় নিই, মোবাইল সম্পূর্ণ অফ করে। কিন্তু তারপরেও পরবর্তী দিনও আমি আবার আমার মতো করে মুখে মাস্ক পরে, মাথায় ক্যাপ পরে আবার সেই জায়গায় যে হাজির হই এবং কন্টিনিউয়াসলি আমরা এই চিকিৎসা সেবাটি চালিয়ে গেছি। যতদিন আন্দোলন ছিল আমাদের অনেক সময় পুলিশের ধাওয়া খেয়ে আমরা আবার চলে আসতাম, আবার আমাদের চিকিৎসা। 18 এবং 19শে জুলাই, দ্যাট ওয়াজ এ ফ্রাইডে, যেমন আজকে একটি শুক্রবার, দ্যাট ওয়াজ এ ফ্রাইডে, আমি বাসায় ছিলাম। বাসায় থাকার পরে ওদিন সর্বোচ্চ হতাহত হয়েছিল মিরপুরে এবং রাতের সন্ধ্যার পর থেকে যেভাবে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছিল সেই মানুষগুলো এবং একটার পর একটা ডেড বডি। আগের দিন ছিল শুধু আহত, বেশিরভাগ ছিল আহত গুলি, যেগুলো শর্টগানের গুলি এবং ফ্যাসিস্ট সেই আওয়ামী লীগের দোসরদের আক্রমণে বিভিন্ন লাঠি সোটাসহ দা কাচি এগুলো আঘাতের রুগী ছিল বেশি। কিন্তু 19শে জুলাই শুক্রবার সর্বোচ্চ নিহত হয়েছে উপরে স্নাইপারের, বন্দুকের, রাইফেলের, একদম স্পট ডেথ রুগীগুলো আমরা পাই, যাদেরকে আমরা মিনিমাম সেবা পর্যন্ত দিতে পারি নাই। ব্রড ডেথ যাকে আমরা বলি, আসার পরে তাকে আমরা মৃত ঘোষণা করতে হয়। এরকম ডেড বডি আমি শুক্রবার দিন আমরা 8 থেকে 10টি আমরা ম্যানেজ। এই যে জুলাই আগস্ট আন্দোলনের সময় এই যে এত এত স্মৃতি আপনার এবং চিকিৎসা সেবা দিয়েছেন, যেভাবে পেরেছেন সহযোগিতা করেছেন, এখন এই মুহূর্তে এসে আপনার কি এরকম মনে হয় যে এই আন্দোলনে, এই জুলাই আগস্ট আন্দোলনে আপনার চিকিৎসা সেবার মাধ্যমে বা আপনার টিমের চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে এই আন্দোলনকে কি আরও কোনো ত্বরান্বিত হয়েছে? আজকে আমরা এই বাংলাদেশে যে আন্দোলনটি হয়েছিল, এটা সর্বত্র শ্রেণী পেশার আন্দোলনে পরিণত হয়েছে। প্রথমে ছিল শিক্ষার্থীদের আন্দোলন, পরবর্তীতে শিক্ষার্থী সহ সাধারণ জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। আন্দোলনে যে যার অ্যাঙ্গেল থেকে সাহায্য করেছে। আমি একজন চিকিৎসক হিসাবে আমার যতটুকু সাহায্য করার বা আন্দোলনে সম্পৃক্ত থেকে চিকিৎসা সেবা দিয়ে এই কোমলমতি শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে চিকিৎসা সেবা দিয়ে আমি আমার দায়িত্ব এবং আমার বিবেকের, আজকে বলা চলে যে 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার চলে গেছে, নতুন একটি পরিবেশ তৈরি হয়েছে, গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে এবং মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করছে। কিন্তু তখন কিন্তু পরিস্থিতির এত সুবিধাজনক ছিল না। ফ্যাসিস্ট সরকার চলে যাবে এটা কিন্তু কারো ধারণায় ছিল না। সুতরাং আমি যখন আমার সহকর্মী অনেক চিকিৎসককে বলেছি যে আপনারা আসেন, এই বাচ্চাদেরকে সাহায্য করেন, অনেকে আমার ডাকে সাড়া দেয়নি এবং অনেকে আজকে অনেক বড় অবস্থানে চলে গেছে। যে চিকিৎসা দেওয়ার পাশাপাশি কিন্তু আপনি তো একজন রাজনীতিবিদ বটে, তো আসলে এই যে চিকিৎসা এবং এই যে রাজনীতি আসলে দুইটা ভিন্ন দুনিয়া, আসলে এই দুইটা ভিন্ন দুনিয়া আসলে কীভাবে সামলান? এবং এই যে পাশাপাশি তো আপনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং পাগলা থানা বিএনপির কনভেনার ছিলেন, আহ্বায়ক ছিলেন। তো আসলে এখানকার সাধারণ যে রাজনীতিটা আসলে বর্তমান এবং আগের রাজনীতির সিচুয়েশনটা কী? আপনি যদি আমাকে বলেন আমার কাছে পছন্দের জায়গা কোনটা বা আমার আমি কোন জিনিসটাকে এনজয় করি বা ভালো লাগে, আমি প্রথমত এনজয় করি আমি একজন চিকিৎসক হিসাবে। আমার হাতে হাজার হাজার মানুষ যখন অপারেশন করে মানুষগুলো যখন ভালো হয়ে যায়, আমার কাছে হাঁটতে হাঁটতে চলে আসে যে স্যার আমি হাঁটতে পারতেছি, এটা হইলো আমার সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু রাজনীতিটা হচ্ছে, এটা আসলে আমার একটা মনের খোরাক। রাজনীতিটা করি মানুষের কল্যাণের জন্য কাজ করি। কল্যাণের জন্য কাজ করার ক্ষেত্রে আমার কাছে রাজনীতির চেয়ে বেশি চিকিৎসাটা হইল মানুষের কল্যাণের জন্য সবচেয়ে বেশি কার্যকরী। তারপরেও রাজনৈতিক কর্মী হিসাবে, একজন মানবতাবাদী লোক হিসাবে আমি মনে করি যে রাজনৈতিক কারণে আমার যে পরিচিতি এবং সবাই আমাকে চিনে, ডাক্তার রানা হিসেবে চিনে, যার জন্য আমার এই মানবতাবাদী সেবাগুলো, চিকিৎসা সেবার কাজগুলো আমি খুব ভালোভাবে আমি করতে পারি
এবং এটার সাথে আমি মনে করি যে রাজনীতির সাথে চিকিৎসা সম্পূর্ণ বিপরীতধর্মী একটি বিষয়। এটা দুইটাকে দুইভাবে রাখতে হবে। দেশের মানুষের স্বার্থে এবং একটি গণতান্ত্রিক পরিবেশ অত্যন্ত বেশি প্রয়োজন, এবং একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে আসন্ন এবং অতি দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হলে দেশের উন্নয়ন থেকে শুরু করে দেশের বর্তমান যে ক্রাইসিসগুলো আছে, বিভিন্ন ধরনের চাঁদাবাজি থেকে শুরু করে অনৈতিক কাজগুলো যে আছে, একমাত্র রাজনৈতিক সরকারই পারবে এটি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে।